জানাবো যে আপনারা সবাই এখানে এসেছেন অ্যান্ড আগামীকাল আমাদের ছবি আড়ি রিলিজ হচ্ছে আর আমাদের ছবির যে মেইন চরিত্র মৌসুমী চ্যাটার্জি ম্যাম বলবো এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি আর উনি ফাইনালি আজকে এখানে এসেছেন আমাদের সবাইকে একটু বকতে একটু আদর করতে একটু আড়ি করতে একটু ভাগ করতে কারণ আমার একটা চোখে ব্যথা করছে আর একটু জল পড়ছিল আমি চাই না যে চোখে আঞ্জলি ফাঞ্জলি হোক কারণ কালকে ছবিটা দেখবো তো তোমরা বাবা একটু ম্যানেজ করে নিও। আমি সকলকে অনুরোধ করব আমাদের তো সবসময় তোমরা পাও আমি জানি তোমরা অপেক্ষা করে রয়েছিলে যে কখন ম্যাম আসবেন তো ম্যাম এসেছেন তোমাদের যা প্রশ্ন ভালোবাসার যা যা প্রশ্ন আছে তোমরা কিন্তু ম্যামকে করতে পারো। আজকে কিন্তু আমরা আর্টিস্ট হিসেবে আসিনি, আর্টিস্ট ইনি আছেন তো এনো মাইকটা ধরো। আচ্ছা আমি যা জোরে কথা বলি আবার মাইকের দরকার তোমরা ছবি তুলছো না কথা বলছো কিছু তো জিজ্ঞেস করছো না চলে না অনেকদিন পর বাংলা ছবিতে দেখে কিরকম লাগছে অনেকদিন পর আমাদের সঙ্গে। হ্যাঁ আমার তো খুবই ভালো লাগে কিন্তু ভালো ছবি বানানো বা ভালো অফার না পেলে কি করবো বলো ভালো অফার থাকা দরকার মেকার প্রপোজাল মেকার একটা আলাদা ছবি মেকার একটা আলাদা ছবি বানাবার জন্য যে প্যাশন চাই পয়সা চাই এগুলো তো সব থাকা দরকার না আমাকে প্রত্যেক বছর ডাকবো না কেন আমি আসবো বলো এবার তোমরা কি মুখে দেখে না 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 হয় না কি বলো তো এরা কিছু ভাবে না কখন গিয়ে বসে ছবিটা কোশ্চেন গুলো কি করবো সেগুলো খুব একটা মাথায় থাকে না আর করলে পরে কিসে কোশ্চেন করবে দিদি কত বছর বাদে এলেন দিদি আপনার লাস্ট ছবিটা এটা ছিল দিদি আড়ি কেন করলেন বড় না ভাই আড়ি কেন কেন রাজি হলেন আড়ি করতে আড়িটা করতে আমার খুব ভালো লাগে কারণ তারপরে ভাবটা আরো ভালো হবে এইটা আড়ি গল্পটা আর আমাদের যে ডাইরেক্টর আছে ওর অ্যাপ্রোচটা খুব ভালো ছিল তাই একটু আর আমার মেয়ে মেঘা এই যে এখানে এসে ও অনেকদিন ধরে ধাক্কা পাচ্ছিল যে বাড়ি থেকে বেরো একটা কাজ করো এই করো তারপরে মানে ভাগিস করেছিলাম নালে ওকে জানতাম না মানে ইয়াশ আমাদের কলকাতা বলে যশ তো ইয়াশ আর নুসার এই দুটো আমার খুব একটা বাড়তি লাভ হয়েছে কি লাভ হলো একটা ছেলে তারপরে এখন একটা পাকাপাকি বউ একটা এসে গেল সেটা কি দেখো না ছবিতে আমি কেন বলবো আমি একটু চালাক আছি অত বোকা নই ছেলের বয়স সঙ্গে আমার বেশি না ছেলে তো থাকবেই বউ তো সব ছেড়ে টেরে আসে না বেশি দিতে হয় এটা আমার এক দিদির শাশুড়ি বলেছিল কারণ বউদের বেশি টাকা দিয়ে পুজোর শাড়ি দিয়েছিল আর মেয়েদের কম টাকা দিয়ে শাড়ি দিয়েছিল সেই জন্য তার আদরের মেয়ে বলেছিল বউদের এত টাকা দিয়েছে আমাদের এরকম বলছে তোমরা অন্য বাড়ির জিনিস এখন আর এরা মা বাবা ছেড়ে আমার কাছে আসে এখন যদি এদের আমি রিস্কোয়াত যাকে বলে যেটা আমরা সবাই নিই দিয়ে আপন না করতে পারি তাহলে খুব মুশকিল হবে পরে কে দেখবে আমাদের তো সেই জন্য আগে বউকে ধরো বউকে রাখো বলাটা সহজ কিন্তু করাটা খুব মুশকিল কারণ বেশিরভাগ বাড়াই তো ভাবে যে ছেলেটা আমার যখন তুমি কাউকে দিয়ে দাও তখন ভাবতে হয় যে ছেলেটা ওর বউটা আমার সেই জন্য বউর সঙ্গে আমার একটু ভাব বেশি ছেলের বউ তো বোধহয় নাড়ু সেগুলোর বোধহয় খেয়াল রেখেছিল
যাতে ছেলে না জানতে পারে। কি 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 আবার বলুন। নাড়ু, তারপরে খাবারের দিকটা তো মিষ্টি, মিষ্টি। বেশি খেয়াল রেখেছে। মিষ্টি ওরা তালের allow বড়া। করে। না না, মিষ্টি আমার পছন্দ হয় না। আমরা তালের বড়া আমাকে প্রোডাকশন বয়রা কোথা থেকে খুঁজে কি ভালোবাসি না, বলছি দেখো আমি দোকানের মিষ্টি ভালোবাসি না, আমি পিঠে পায়েস নাড়ু এইসব ভালোবাসি। আর এবারে দেখলাম এয়ারপোর্টে আস্তে আস্তে তাল বিক্রি হচ্ছে, তালের বড়া যদি কেউ খাওয়াতে পারে, খাওয়াতে ওরা সত্যি সত্যি করতে গিয়ে তাল এনে স্টুডিওতে করে ভেজে ব্যাস। আবার এগুলো হচ্ছে সব খাওয়া না জীবনে, এর দারুণ। আমাকে এরা খুব দারুণ যত্ন করে করেছে। আমি যখনই টায়ার্ড হয়ে যাচ্ছি বলছি আচ্ছা এখন বাড়ি গিয়ে শুয়ে পড়ো, এরকম কি খাবে খুব যত্ন দিয়ে করেছে। আমার একবারও মনে হয়নি আমি কোনো প্রোডাকশন বাইরের প্রোডাকশনের কাজ করেছি। দিদি, আপনি কাকে বেশি প্যাম্পার করেছেন, ছেলেকে না ছেলের বউকে? কি বলে? প্যাম্পার করেছেন। তাকে বেশি প্যাম্পার করে দিয়েছে। আমি নিজেকে প্যাম্পার করি খুব, আর আমার ছেলে বা বউ যাই আমাকে প্যাম্পার করে তখন আমি তাকে প্যাম্পার। একদম ঠিক। এখানকার গরম কেমন এনজয় করছো? হ্যাঁ না, কারণ আমরা তখন একটা কাজ তোমাদেরকে আড়িটা দেখাবো বলে আড়িটা করেছিলাম, সেটা সত্যিকারের আড়ি নয় আর কি। প্রথমে যখন বসলেন আপনাকে জস্তা বললো যে ম্যাম বলে ডাকবো, আমরা জানি একটা ভালোবেসে নামও দিয়েছে আপনাকে, যদি সেটা একটুখানি বলেন। কি নাম দিয়েছো? এই যে আমি জানি না। মো, ও তো ও বলে তাই, এরা দুজনেই আমাকে মো বলে। কি বলবে ভেবে পায় না, মাঝে মাঝে একই বাড়িতে এদের সঙ্গে, সেই জন্য বলতে পারে না। সেই জন্য কলকাতা গরম কেমন লাগছে? প্রথমটা কি আপনি যেখানে আসার থাকেন, আপনার কেমন লাগে? আমরা তো কিন্তু আমার তো এখানে জন্ম, আমি তো এখানকারই মৌসুমি। আমার নাম যে হয়েছে এখান থেকে, গরমটা বাড়েনি, তবে হ্যাঁ মমতা ব্যানার্জি অনেক কিছু বাড়িয়েছে, আপনারা সেটাকে অ্যাডমায়ার করুন। আর কিছু কি কি বদল দেখলেন কলকাতাতে? আমি নিজেই বদলে গেছি। কলকাতা কলকাতারই তো আমি। অ্যাকচুয়ালি গরমে তো বেরোনো যাচ্ছে না, নাহলে হয়তো আরো কিছু আপনাদের লিস্ট দিতাম যে এটা দেখছি ওটা দেখছি। তবে মানুষ অনেক বদলেছে, মানে বদলাতে হয়েছে, অবস্থা বুঝে ব্যবস্থা হচ্ছে। দিদি, বাংলা সিনেমার কি কি বদল দেখতে পান এই মুহূর্তে? বাংলা সিনেমার কি কি পুরো বদল? চিত্র জগৎই চেঞ্জ হয়ে গেছে, বাংলা বলো আর বম্বে বলো আর টলিউড বলো, খালি সাউথ চলছে রং রং করে, আর তোমরা পুরোনো কাপড় ড্রাই ক্লিন করে রিলিজ করে দিচ্ছ। পুরোনো ছবি সব রিলিজ হচ্ছে। ছবি কোথায় তৈরি হচ্ছে ভালো ভালো? সেটাই আপনার কাছ থেকে জানতে চাইছি। না, আমার থেকে কি আমি কি আর বেশি বুঝি? তোমরা তো এটা পড়েছো, এটা তোমাদের প্রফেশন, তোমরা সবাই জানো কে কি করছে, কিন্তু সিনসিয়ারিটির সঙ্গে কাজটা হচ্ছে। সেই জন্য কেউ ভালোবাসে না। আমরা সবাই ভালোবাসি। আপনার নামই তো স্পষ্ট কথায় কষ্ট নেই। তাই নাকি? হ্যাঁ। ওমা, এই তো জানতাম না। আমার বর খুব কিপ ইওর মাউথ শাট, বি ডিপ্লোম্যাট। এই ওদিকে কে রে বক বক করছিস? জিজ্ঞেস করার এখানে কথা। আচ্ছা বলো বলো। কি বলবো? জিজ্ঞেস করো তখন বলবো। হয়ে গেছে, ওইটা বলতে বরের কথা বলছি। আমার বর খুব বকতো, সারা জীবন চলে গেল আমাকে ডিপ্লোম্যাট বানাবার জন্য, কিপ ইওর মাউথ শাটের জন্য। ওই দুটোই ডিকশনারিতে নেই আমার, কি করবো? আর বেশিরভাগ লোক আমাকে পছন্দ করে না, মুখে বলবে সত্যমে বিজয়তে। সত্যটা সহ্য করা খুব একটা ইজি ব্যাপার না। হ্যাঁ, আমি কিছুই করিনি, আমি ভগবানেরও খুব প্রিয় পাত্র। আমার চাইবার আগে সবকিছু হয়ে গেছে। একটা 10th পড়া মেয়ে, সেই জুবলি ফুবলি দিয়ে হিন্দি বম্বে করে, আর বিয়ে করে 17 বছর একটা বাচ্চা নিয়ে নিজের পয়সায় মার্সিডিজ গাড়ি কিনে, কটা লোক পায় এত দিয়েছে ভগবান। আমি একদম স্পয়েল, ভীষণ স্পয়েল।
এই যে পুরনো অভিনেত্রীরা এখনো এই বাংলাতে মানে বাংলা ছবিতে ফিরে আসছে, সেটা তোমার কাছে কেমন লাগছে? এরকম প্রখ্যাত তুমি আরো কয়েকটা ছবি রিলিজ হয়েছে, সেটা কেমন লাগছে বলো? কি বুঝতেই পারলাম একটু স্পষ্ট করে হ্যাঁ, এই যে বাংলা সিনেমাতে এই যে পুরনো অভিনেত্রীরা আবার ফিরে আসছে অনেক বছর বাদে, সেটা তোমার কাছে কেমন লাগছে? কিছু লোকের কাছে ওরা পুরনো, আর কিছু লোকের কাছে ওরা আবার ফিরে আসছে, বুঝতে পেরেছো? আর্টিস্ট কখনো পুরনো হয় না, নতুনও হয় না, কারণ তুমি চরিত্র একটা চরিত্র করছো, ভালোবেসে করছো। এটা খুবই ভালো জিনিসটা। যারা বলে নামি দামি প্রচুর কাজ করেছে, অনেক আনন্দ দিয়েছে, তাদেরকে রেসপেক্ট দেওয়া এটা একটা বড় ব্যাপার। কারণ আজকালকার লোকেদের নিজেরাই নিজেদের রেসপেক্ট দেয়, অন্যদের কি দেবে? দিদি, ইয়াশ এবং নুসরাতের সঙ্গে কাজ এবং ওদের এখানে এই ছবিতে কাজ করার কোন ছবিটা ওদের তুমি দেখেছো বা দেখেছো? পুরো ছবি যে কোনো ছবি আমি আরই পুরোটা করে দেখেছি, যারা দেখবো। আর এদের অনেক ছবি দেখেছি, ইউটিউবে তো ভর্তি থাকে। আমার এদের দুজনকে দেখতে ভালো লাগে, অসাধারণ একসঙ্গে। অসাধারণ ওরা একসঙ্গে অ্যাকচুয়ালি দে রিয়েলি গিভ কমপ্লিমেন্ট টু ইচ আদার। ভালো দেখতে লাগে। আমি খালি ভয় পাই, অনেক কাঁচি আছে না কেটে দেওয়ার, এই দুটোকে আমি পেছট করার চেষ্টা করি। এই তোরা বাড়িতে যাই করিস না, লাঠালাঠি জুতো যদি বাইরে কিন্তু হেসে একজনের জন্য দুজনের হাত ধরে চলে যেতে। ও আচ্ছা, এরকম। হ্যাঁ, আর কি কি টিপস দিলে ভালো সুখী দাম্পত্য যাতে ঠিকঠাক থাকে? কি কি টিপস দিলে ইয়াশ আর নুসরাতকে, ছেলে ছেলে বউকে? একলা বসে যত দুষ্টুমি করবি তোদের সামনে করবি। আর এখন হচ্ছে এমন অবস্থা দাঁড়িয়েছে, আমি এখন কাউকেই বলবো না খুব সততার সঙ্গে থাকবে। এখানে ভাড়ে ভবাবলি হয়ে যাচ্ছে লোকের, ওই জন্য ভণ্ডামি করে যারা, তাদের সঙ্গে একটু ভণ্ডামি করবে। উনি কিন্তু ডিসক্লেমার ছাড়া আসেন। ওনার নামটা জানো তো কি? এটা না বুঝলে ওনার সাথে কিন্তু বনবে না। ওনার নাম হচ্ছে মৌসুমী চ্যাটার্জি। প্রথম তিনটে অ্যালফাবেট হচ্ছে MOU, মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা যারা সাইন করবে না তারা কিন্তু ওনাকে বুঝতে পারবেন না। মানে আমাকে জানবার চেষ্টা করুন, আমাকে শুধু বোঝার চেষ্টা করুন। দিল মে আতা হুঁ, সমঝ মে নেই। আচ্ছা, যেমনটা বললে তুমি যে সিনে অনেকগুলো বদল এনেছে, কোন চেঞ্জেস গুলো তোমার মনে হচ্ছে যে ছবির জন্য বেশ অনেকটা ভালো এবং আপগ্রেড? আমি বললাম না কি বলতে চাইছি। যেমনটা বললে যে সিএম অনেকগুলো বদল এনেছে, তোমার ও তুমি পলিটিক্স তুমি মমতা ব্যানার্জি ফ্যান? ও বা তোমরা কলকাতায় থাকছো, খাচ্ছ, ঘুমোচ্ছ, তোমরা জানো না কি কি হচ্ছে পশ্চিমবঙ্গে? এ মা, স্কুলে ভর্তি হও। আমরা তো আজকে আরির জন্য এখানে এসেছি। না, আমি বললাম, আমি একটু কায়দা করে বললাম, আমি একটু কমিক করে বললাম, কিন্তু কলকাতায় যারা, এই জন্যই এখন পশ্চিমবঙ্গের এই অবস্থা। তোমরা বুঝতেই পারো না কি হচ্ছে পশ্চিমবঙ্গে। আমার তো অনেক কিছু মনে আছে, কিন্তু তোমাকে বলবো কেন? স্টুডিও পাড়ায় এক্স্যাক্টলি এখন বেশ অনেক ভুলবদল হয়েছে। শোনো, এখন তো চেনাই যায় না কোনটা স্টুডিও পাড়া আর কোনটা পাড়া, এত ভুল বদল হয়েছে। আমরা তো আরিনের যখন তুমি একটু, এটা তো মা ছেলের গল্প, আমরা মোটামুটি সবাই জানি, এবং ওরা বারবার বলছে যে মায়েদের শ্রদ্ধা জানাতে, বাবা মাকে শ্রদ্ধা জানাতে আমরা এই ছবিটা আমাদের কাছে কোথাও করতে দিই। আমাদের এই সময় দাঁড়িয়ে পরপর 3টে বাংলা ছবি হচ্ছে, 3টে বাংলা ছবি মাকে কেন্দ্র করে গল্প। আর এটা আমি জানি না, আমি আরিটাই জানি যে মাকে কেন্দ্র করে। বাকি পুরাতন আর ওই রাখিনীর কোন ছবি, তাতে কি স্ক্রিপ্ট, তাদের আমি স্ক্রিপ্টটাও জানি না, জানিও না। কিন্তু এই মায়েদেরকে শ্রদ্ধা জানানো, এইটা কিন্তু একটা আলাদাভাবে, এটা পোস্ট কোভিড আমরা বলতে পারি, আমরা ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ নিয়ে ভাবনা শুরু করেছি, সেটা মাঝখানে আমাদের কাছে হারিয়ে গেছে। আরিটা তোমার কাছে কি বলবে দর্শকদের? আমি এটাই বলবো, মা যখন জন্ম দেয় সন্তানকে না, তখন মাকে কেউ বলতে আসে না যে কেরম করে রাখবে, কেরম করে ধরবে, কেরম করে চান করবে, কিছু লোক দেখিয়ে দেয়। কিন্তু যখন মা বাবার বয়স হয়ে যায়, অনেকেই চায় তারা মাথার উপরে থাকবে, কিন্তু তারা ছেলে মেয়েদের যত্ন না পেলে বাঁচতে পারে।
তাদের যদি না বোঝো তুমি, তাহলে বাঁচতে পারবে না। কারণ এটা খুব স্বাভাবিক যে বাচ্চা হয়, মা তার টানে যায়, মা তাকে দেখে ঘুমিয়েছে কিনা, খেয়েছে কিনা, তার কি চাই। কিন্তু যখন বয়স হয়ে যায় না, সে বাচ্চাদের কাছে সেটা দেখবার টাইম নেই। এই ছবিতে যারা দেখবে সেটা রিয়েলাইজ করবে, আমার ধারণা। আর মনে হয় যে তোমরা চাও যে মা 60 বছর হয়েছে 70 পর্যন্ত বাঁচুক, 70 হয়েছে 80 পর্যন্ত বাঁচুক। এরা গ্রো করতে পারে না আনলেস বাচ্চারা তাদেরকে সেই সাপোর্ট করে বা সাহারা করে বা ভরসা দেয় যে আমি আছি। কারণ বাচ্চারা তো ধরো কাপড় জামা খারাপ করে ফেললো, এটা করে ফেললো, আমরা চেঁচালাম, বললাম, বাবা মারা যদি ওটা করে ফেলে তখন বাচ্চারা যে হিসেবে, আমি নিজের চোখে দেখেছি, এত দুর্ব্যবহার করে যেন মনে হচ্ছে যেন ওদেরকে করে রাস্তানাবুদ করার জন্য এটা করে ফেলেছে। ওরা বোঝে না যে মা বাবা মোর এম্বারাস দেন ছেলে মেয়েদের কাছে। তো সেই জিনিসটা আরিতে আছে। আর এটা আমি জানি না, এটা একটা মিরাকল বলতে পারো যে আমাদের যে চয়েসটা হয়েছে না, একটা কেমিস্ট্রি আমার আর ওর মধ্যে চলেছে। আর চলেছে এই জন্য কারণ নুসরাত সেই জায়গাটা ছেড়ে দিয়েছে। নুসরাত জানে যে আমি একটু দূরে সরে যাই, এদেরকে এটা দরকার এই ছবি। এরকম দেখলে খালি সেজে গুজে রূপ নেই, ওর বুদ্ধিও আছে। তো এরকম তো ও সেটা জানে। আর যে ডাইরেক্টর সেও জানে। আর এই আমার ক্যামেরাম্যানটাকে মিস করছি, হ্যাঁ, এই এখানে কি হোল ইউনিটটাকে আমার মনে হচ্ছে যেন সব আমার বাড়ির মেম্বার। কারণ নতুন নতুন ছেলেমেয়েরা এসছে, তারা তো কায়দা করতে ব্যস্ত, একটা ভোগ নিয়ে, একটা পেন নিয়ে, একটা এই নিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের বলতে হয় এটা করো, করছো না কেন, পরে আমার গালাগালি দেবে, তাতে আর কি আছে। কিন্তু তারা তো শিখবে না, জানবে। একটা ছবি, ভালো ছবি একজন মানুষ বানাতে পারে না, একজন মানুষকে তুমি পুরো ক্রেডিটও দিতে পারো। এটা একটা চেন সবার মধ্যে। তো আমি আরি ছবিটাকে এতদিন ভাগে, এটা আমার সৌভাগ্য যে আমি এই ছবিটা এই এজে পেয়েছি, এত সুন্দর আর এত, আমি কি বলবো, মানে যেটা টাচ করে। এখনকার দিনে কি হয়, 7টা গান হয়, একটা গানও মনে থাকে না। দুটো বড় বড় সিন হয়, কি হয়েছে কি না হয়েছে জানি না, এই আসছে ও আসছে, ক্যামেরা ঠিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা। আর এটা পুরোনো দিনের মতন লাগলো আমার, একটা ছবি দেখে বেরোবে আবেশটা থেকে গেল অনেক, গানেরও শব্দেরও। আর গানগুলো যখন বলা হয়েছে আগেকার দিনে মনে হতো গল্পের সঙ্গে মিলছে না, একটা গান দিতে হবে তো চলো গান নিয়ে। কিন্তু এখানে আমি দেখলাম যে গল্পের সঙ্গে মিলে যাচ্ছে জিনিসগুলো। আমার তো খুব ভালো লেগেছে। আমি তো চাইবো এত বছর বাদে করলাম, আর আপনারা সবাই এসে দেখুন। আর আমাকে গালাগালি দিলেও চলবে, কিন্তু আসুন। হলে এসে একবার ছবি করো। হ্যাঁ, হলে আসতেই হবে, কারণ আমার প্রডিউসারের পয়সা নাহলে বড় ছবি বানাবে কি করবে। তোমরা যদি সবই টিভিতে প্লিজ আর এই প্লিজ এসে দেখে ফেলো, তাহলে মুশকিল হয়ে যাবে। আর সেই জন্য এখন হচ্ছেও না ছবি। আমাদের প্রডিউসারটাও খুব ভালো, আরেকজন যে আছে ফাইন্যান্স, ওনার নাম কোথায় গেল, অমিতাভ আর সুচিত্রা, ওরা লজ্জা পায়, কিন্তু ওদেরও কন্ট্রিবিউশন আছে প্রচুর। সবাই মিলে, মেকআপ ম্যান থেকে আরম্ভ করে, স্পট বয় থেকে আরম্ভ করে সবাই। আর এটাকে কেউ ইগোতে যদি নিয়ে নেয় না, আপনাদের সবারই আছে ইগো, আমারও আছে একটু, কিন্তু ওই ইগোটাকে আপনাদের দূরে রাখতে হবে। ভালো যদি জীবনে হতে চান, ভালো কাজ দিতে পারেন, ও ইগোটাকে আগে তৈরি করতে হবে যে এটা ভাই তুমি বসে থাকো, এখন পরে সম্ভব। ম্যাম, আমার প্রশ্ন, বিধিলিপি বন্দিনীর মতো সিনেমায় বাঙালিকে বিভোর করেছেন আপনার অভিনয় একসঙ্গে, এবং এতদিন পর বাঙালিকে উপহার এত সুন্দর একটা সিনেমা আড়ি দিচ্ছেন। গিফট যে আমরা তো, আপনি তো আছি, কিন্তু আপনি যে এত সুন্দর একটা গিফট দিচ্ছেন বাঙালিকে, আপনার অনুভূতি এখন কেমন মনে হচ্ছে, একটু এক্সপ্লেন করুন। আমি তো সবসময় গিফট দিতে রাজি ভাই, তুমি আমার সঙ্গে খালি শপিং মলে যেতে। ম্যাম, কেমন লাগছে আপনার এখন, কিছু বলবেন? এতদিন পর এটা কিন্তু ওনার জন্মদিনের সময়, এটা কিন্তু জন্মদিনের উপহার। ওনার জন্মদিন পরশু 26 তারিখ, 26-এ জন্ম। দর্শককে রিটার্ন
সবাই একসাথে উইশ করছে। আবার আমি যে গিফট দিচ্ছি ঠিক আছে, কিন্তু তোমরাও আমাকে কিছু দিও। তোমরা যদি ছবিটা দেখো তাহলে বুঝবো যে তোমরা দিয়েছি। দেখবো দিদি আপনাকে যেটা আমরা ট্রেলারে দেখছি, বাইরে গিয়ে ছেলের সঙ্গে আইসক্রিম খাওয়া, ঘোরা, এগুলো করা হয়, কিন্তু সত্যি আমরা আমাদের মা বাবাদের সময়টা দিতে পারি না, চাইলে আমরা দেখছি উচিত দেওয়া কেন হবে না? প্রত্যেক মানুষের ভেতরে একটা ছোট বাচ্চা থাকে, শরীরটা বড় হয়ে যায়। আমি আশা করি এখনকার কলকাতার লোকেরা আপনি বলে খুব খেপে যায়, ভাবে বোধহয় পর করে দিচ্ছি। তুমি বলছি ভাই, তোমাদের মধ্যে একটা এরকম হয় যে বড় হয়ে গেছি, কিন্তু তোমার 10 বছর বয়সে তুমি যা যা ঘটনা বা মেমোরিজটা আছে মনে থাকে, কিন্তু ওই 10 বছরের ফ্রকটা বা প্যান্টটা তো আর এখন গায়ে লাগবে না। তো বাচ্চাটা জীবিতই থাকে, ওকে জীবিত রাখার জন্য নিজেকে জীবিত রাখতে হয়। এটা কখনো শেষ হয় না। তুমি টাকা পয়সা বাড়ি গাড়ি সব সব টেম্পোরারি থাকবে, কিন্তু এইটাই, সেইটা যারা বুঝে গেছে না তারা কিন্তু প্রকৃতি সুখী। যারা জানে যে দিতে হবে, কেন দেব যাদের মাথায় আসে, তারা খুব কষ্টে আছে। এই জন্য আমি বলি। আর সবচেয়ে খারাপ যেটা আমার মনে হয়, একটু নাম হলে বা একটু পয়সা হলে লোকের ইগোটা ওদের চেয়েও লম্বা আর বড় হয়ে যায়। বুঝতে পারছি? আর আমি এত বড় বড় মানুষদের সঙ্গে, মানে আমার কপাল এত ভালো, আমার শ্বশুর মশাই হেমন্ত মুখার্জি, আমি তো দেখেছি কিরম মাটির মানুষ সব। আর আমাকে লতা মঙ্গেশকর বলতো, আর এরা সব বলতো যে যত বড় হবে, যত ফল আর ফুল তোমার গায়ে লাগবে, তোমাকে তত ঝুঁকতে হবে। আমাকে শশী কাপুর একজন বলেছিল যে একটা মেয়ে এসছে, ইয়াং মেয়ে, ও দিলীপ কুমার ওখানে শুটিং করছেন, ও খুব ইচ্ছে দিলীপ কুমারের সঙ্গে গিয়ে একটু কথা বলে একটা ইন্টারভিউ করে, দাঁড়িয়ে আছে। তো শশী কাপুরের সঙ্গে আগে ওর ইন্টারভিউটা হয়ে গেল। শশী কাপুর জিজ্ঞেস করলো, তুমি গেছো ওখানে, তোমার দিলীপ কুমারের সঙ্গে একটা ইন্টারভিউ, তাই না? বলছে হ্যাঁ, আমার যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু কেউ ইন্ট্রোডিউস করাচ্ছে না, আমি কি করে যাব? এটা আমি বলে দিই ভাই বোনেরা, হিস্ট্রিকে তো ইন্ট্রোডিউস করায় না, তোমাকে হিস্ট্রির কাছে যেতে হবে। এটা শশী কাপুর বলেছিল তখন, যে হি ইজ এ হিস্ট্রি। তুমি হিস্ট্রি কেন তোমার কাছে আসবে? তুমি যাও গিয়ে ইন্ট্রোডাকশন করো। প্রত্যেক লোকের একটা স্টেপ নেওয়ার দরকার। সে রিয়াক্ট করলো, ভালো রিয়াক্ট করলে ভালো, না করলে বুঝবে যে লোকটা খুব অশান্তিতে আছে, তার জন্য প্রে করে বেরিয়ে আসবে। নিজেকে চেঞ্জ করা খুব, মানে আমি বুঝি যে ভীষণ ইজি দেন অন্যকে চেঞ্জ করা। আর এটা আমাদের বুঝতেই হবে। এখন তো কলিযুগ বলছে সত্যযুগ হয়ে যাবে, এটা আমরা না জানলে কিন্তু কলিযুগই থেকে। এত পরিচালকের সাথে কাজ করেছেন, নিজের জীবনে ক্যারিয়ারে কোন পরিচালকের নাম উল্লেখ করবেন যার সাথে কাজ করতে ভালো লাগা? কি জানেন, এখন তো আমার বয়স গেছে, আপনি যখন ভালো ভালো ডাইরেক্টর যারা আপনারা ভাবেন, মানে কলকাতার অনেকে আছে না, আমি সব বুঝি, আমি সব কিছু করি, তো তারা মনে করে যে বড় আগেকার দিনে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার, তপন সিনহা, অজয় কর, এরা দারুণ বড়। তার নয় কি, খুব ছোট ছোট বাচ্চা ছেলেরাও এসেছে, তারা করেছে, তারা হয়তো সুযোগ পায়। কিন্তু শেষের দিকে এই বড় বড় ডাইরেক্টররাও সুযোগ পেত ছবি করতে। কত রকমের ট্যাক্স ফ্যাক্স গ্রিল সব বানিয়ে এমন হয়ে গেল, পৃথিবীতে যত লোক বাড়ছে তত সব ট্যাক্স বাড়ছে। তো এই জিনিসে অনেকে কষ্ট পেয়ে ছবি বানাতোই না। আমাকে যদি বলো যে কোন ছবিটা, আমার সব ছবিতে একটা কিছু না কিছু কাহানি আছে। আর আমি সবার থেকেই পেয়েছি, ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে স্পট বয়। আমাকে স্পট বয় পর্যন্ত বলেছে যে এইখান থেকে কান ধরে দাঁড়িয়ে থাকো। সুবীর দা বলে একজন ছিল বালিকাপুরের সময়। তো আমি মানে প্রচুর শাসন সহ্য করেছি। আমার কখনো মনে হয়নি আমাকে কেউ অপমান করলো, হিউমিলেট করলো। যে কোনো মহিলা, যে কোনো পুরুষ হিউমিলেট তোমাকে কেউ করতে পারে না, যদি আমার প্রতি একটু রেসপেক্ট থাকে। এই কথাটা মেন। যদি কেউ চেষ্টা করছে যে তোমাকে অপমান করার চেষ্টা করছে বা হিউমিলেট, তুমি ওটা নেবেই না, ওটা তো তাহলে তার কাছেই ফেরত যাবে না।
এটা আমি আমার বাচ্চাদের শেখাতাম। ও কার সাহসে তোমাকে হিউমিলেট করবে? তুমি নেবেই না, না নিলে তো কে হিউমিলেট করবে তোমায়? না আমি এরকম বলেছি, আমার অপমান হচ্ছে, যাও তো বলো আমাকে পা ধরে ক্ষমা চাইতে। এসব কি? এগুলো নয় ছেলে মানুষ আর নয় ইনসিকিউরিটি। দুদিনের জীবন এইটুকু জায়গায় পুঁতে দেবে আর ওইটুকু জায়গায় জ্বালিয়ে দেবে, তাই নিয়ে মারামারি করে দিচ্ছে। আমি কিন্তু সাধু সাধু কথা বলছি, চটপটা কোশ্চেন করো। ম্যাম একটু মজার কোশ্চেন। মৌসুমীদি, মনে হয় আজকালকে দিনে আমাদের লেভেল অফ পেশেন্স খুব লো হয়ে গেছে। আপনি আপনার ছবিতে ডায়লগেও বলেছেন, আমি নিজেকেই নিজে বেশিক্ষণ সহ্য করতে পারি না। সো ধৈর্যটা তোমাদেরও পারি না, কেন কেন পেশেন্স নেই ওই ধৈর্যটা কি কমে যাচ্ছে আমাদের আজকাল? সবার, বেশিরভাগ এক্সেপ্ট যারা আমার শ্বশুরবাসী বলতেন, হেমন্ত মুখোপাধ্যায় বলতেন গরিব হওয়াও ভালো, বয়স হওয়া ভালো না। বিকজ গরিবদের নেই তো কি করবে, তারা ক্রেভ করে। কিন্তু বয়স হয়ে গেলে থাকলেও তাদের বোঝা, তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করা, তাদের জন্য কিছু করা ওরা পায়, লোক তো পায় না। তুমি দুটো নার্স রাখো বা দুটো লোক রাখো, তারা করবে না। বাড়ির লোক 2 দিন 4 দিন দেখবে, তারপরে তারা করবে না। আর তোমরা তো সবাই জানো হাসপাতালে কি ছিড়ি হয়, জানি না জানি না, আমার কাছে ওটা একটা আলাদা ওয়ার্ল্ড। হাসপাতাল, হোটেল বিজনেস, দিস আর অল ডিফারেন্ট ওয়ার্ল্ড। যারা ওখানে কাজ করে থাকে তারা জানে। পেশেন্টসটা নেই আমাদের এখন। অ্যাকচুয়ালি আগেও ছিল না। যে মা বাবার 3টে বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চা ওই পড়ে গেল, ধর 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 বড় পান ডাক্তার ডাকে, সেকেন্ড বাচ্চাটা পড়লি তো যা ওটা লাগিয়ে নেই, থার্ড বাচ্চাটা যেই পড়লো ব্যাস হয়েছে। আমার কথা শোন, এই তো হয়। দুজনেই পিঙ্ক শাড়ি পরেছে, এটা কি এই মানে আগে থেকে জানতে? মজাদার প্রশ্ন এটা। আপনার নাম কি ভাই? শান্তি মুখার্জি। হাসি মুখার্জি। নক্ষত্র নক্ষত্র। পাশের বাড়িতে এরকম প্ল্যান করে চলেন নাকি? পরের সঙ্গে বা বর যদি থাকে, তারপর তো পিঙ্ক শার্ট পরেছে, তাহলে আমিও পিঙ্ক করি। না না, সেটাই যে প্ল্যান করে পড়েছেন নাকি এমনি? না না, ও আমার সঙ্গে থাকে থরি, না আমি ওর সঙ্গে থাকি। তুমিও তো পিঙ্ক। গুড ওয়ান। আপনি কি নুসরাত বাড়িতে নিমন্ত্রণ করলো? ইয়াস নুসরাত বাড়িতে নিমন্ত্রণ করে কি কি খাওয়ালো, কেমন কাটলো? মানে শুটিং এর মাঝখানে নিশ্চয়ই বাড়িতে যাওয়া হয়েছে। হ্যাঁ, আমরা তো প্রচুর টাইম নিয়ে আসি, আর এদের কাছেও প্রচুর টাইম। ওরা এত সাহায্য করো না সব, তো এদের নিজেদের খাওয়ার টাইম নেই, ওরা আবার কি খাবে? চেহারাগুলো দেখো, সুনামের ছেলে মেয়ে। এই দুজনের মধ্যে কে বেশি ডায়েট করেছে? মানে এমনি সময় কেন, আপনি কি ডাইটিশিয়ান? জিজ্ঞেস করছি, ইয়াস এবং নুসরাত ছেলের বউ কে বেশি করে? আমি তো থাকি না ওদের সঙ্গে, আমি স্মার্ট মা, আমি আলাদা করে দিয়েছি। আর ওদেরও বলেছি, তোদের মধ্যে যদি একটু কিছু মনে হবে, রোজ ঝগড়া হচ্ছে, তোরাও আলাদা থাকবি, ডেট করবি আর একসঙ্গে থাকবি। এই তো এই এটাই সুন্দর সুন্দর টিপস আপনি দেন, আমি দেখলাম কিভাবে দাম করতে পারবে, যে সুন্দর ডেট করতে পারবে। খুব রোমান্টিক মানুষ মনে হয় বাস্তবে। প্রত্যেক ক্রিয়েটিভ লোকই কিন্তু রোমান্টিক। রোমান্টিক হচ্ছে একটা সৃষ্টি। তুমি দেখো না, ব্রহ্মাজি কেমন বুড়ো হয়ে গেছে, সব কটা ঠাকুরই আমি থাকি কিন্তু ব্রহ্মাজি কিন্তু দাড়ি সাদা, চুল সাদা, কারণ ও সবাইকেই তথাস্তু করছে। আরে কোথাও তো গিয়ে ব্রেক দিবি, ও যে দানব, যে অসুর, যা চাইছে বর তপস্যা করছে, বলছে কি চাই আছে বর দিয়া, তারপরে সব দৌড়চ্ছে শঙ্করের পেছনে, কৃষ্ণর পেছনে, নারায়ণের পেছনে, তারা আবার প্রবলেম সলভ করছে। মানে এটা আছে, যারা রোমান্টিক হবে, যারা অন্যের দুঃখ বুঝতে পারবে, তাদের ভগবানের একটা আশীর্বাদ আছে। কিন্তু তারা না ম্যাচিওর হয়ে যায় বেশি তাড়াতাড়ি, বয়সের আগে বুঝতে পেরে যায় তো কে কি করছে, কে কার কি চাই, হয়তো দেখায় না কিন্তু বুঝতে পেরে যায়।
এই ট্রেলারের শেষে একটা ইমোশনাল সিন রয়েছে, তো সেটাকে একটু জানতে চাইবো যে মানে চলাকালীন শুটিং চলাকালীন স্ক্রিপ্টে তো অনেকবারই এরকম ইমোশনাল মুহূর্ত নিশ্চয়ই তৈরি হয়েছে, আপনি কোথাও মানে চরিত্রের জন্য অভিনয়ের জন্য নিশ্চয়ই হয়, কিন্তু কোথাও গিয়ে ডিবেট করার জায়গা ছিল বা কোনো একটা জায়গা যেখানে আপনি ইমোশনাল হয়েছেন? আমি ইমোশনাল হয়েছি বলেই তো আমার ছেলে হয়েছে। যেখানে আমি কেঁদেছি উইদাউট গ্লিসাইড উদার কিছু, সেখানে দেখছি জয় ইয়াশ পর্যন্ত কেঁদে ফেলেছে নিজে নিজে। আবার ও একটা সিন করেছে, একটা বাস্তবে আমি একটা ভাবতে পারিনি, আমি নিজেকে খুব ভালো অ্যাক্ট্রেস মনে করি, আমি বুঝতে পারিনি যে ইয়াশও আত্মীয়কে ফাটিয়ে দিয়েছে। ওই সিনটা ওয়াজ রিয়েলি সারপ্রাইজ করে। আমি ওকে বম্বে থেকে ফোন করে বলেছি, আমার এই মেয়ে আছে মেঘা, ও রাত দিন ওই সিনটা করে আমার সঙ্গে। আর আমি ওটা ইয়াশকে বলেছি, ইয়াশ বলেছে ও মেগা জেলাস আমার উপর। দেখো অ্যাকশন আর রিয়াকশন একসঙ্গে চলে। একটা ভালো আর্টিস্টের সাথে যদি আমি কাজ করি না, ওটা সাবকনশিয়াস মাইন্ডে চ্যালেঞ্জ এসে যায়। যেমন অগবধূ সুন্দরীকে উত্তম কাকুর সঙ্গে যখন কাজ করতে আমাকে তো কেউ বলেনি, উল্টে উত্তম কাকু নিজে বলতেন সলিল দত্তকে, সলিল ছেড়ে